নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম যদি কোনোদিন হয় অমিত শাহ, অবস্থাটা কেমন হতে পারে? আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে এলাম। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আছেন নরেন্দ্র মোদী এবং তৃতীয়বার তিনি শপথ নেওয়ার জন্য অপেক্ষায় আছেন। এটা বলার জন্য, ব্যাখ্যা করার জন্য কোনো বিশ্লেষক হওয়ার দরকার নেই। ভারতবর্ষের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তাঁর বয়স কত? তাঁর বয়স এই মুহূর্তে খাতায় কলমে ৭৩ এবং ৭৫-এর মধ্যে তাদের রিজাইন করে শেষ পর্যন্ত বনবাসী অর্থাৎ রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে। নর্মাল একটা সিস্টেম আছে তাদের দলের মধ্যে, ফলে স্বাভাবিকভাবে। এবং নরেন্দ্র মোদী ফুল টার্ম 5 বছর কমপ্লিট করবেন না বলেই আমার স্পেকুলেশন। হয়তো 2 বছর কিংবা 2.5 বছরের মাথায় যখন 75 বছর বয়স হবে, নরেন্দ্র মোদী রাজ্যপাট ছেড়ে দেবেন। কার হাতে? কে হবে ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী? অনেকগুলো নাম নিয়ে আলোচনা করে চলে। একটা সময় রাজনাথ সিংয়ের নাম আলোচনা হচ্ছিল, কিন্তু রাজনাথ সিং বলেও দিয়েছেন যে আমি আর নির্বাচনের পর কন্টেস্ট করছি না। ফলে রাজনাথ সিং কিন্তু এই লড়াইয়ের বাইরে চলে গেছেন। নীতিন গডকরির নামটা ভেসে আছে, কিন্তু কিছুটা পাদপ্রদীপের আলোয়ের বাইরে তিনি বিচরণ করেন, কাজ করেন, কাজের মানুষ, কিন্তু সঙ্গে সঙ্গে তার নিবিড় যোগাযোগ। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে নীতিন গডকরিকে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রজেকশন করছেন না। সেটা তো আমার ধারণা ঠিক কি ভুল সেটা পরবর্তীকালে দেখা যাবে। কিন্তু তাহলে লড়াইয়ে রইলেন কে? লড়াইয়ে রইলেন বেসিক্যালি অমিত শাহ থাকলেন, এবং অবশ্যই আরও একটা নাম নিয়ে এখন প্রচুর চর্চা চলে, যোগী আদিত্যনাথ। আমি হিসেব করে দেখছিলাম অমিত শাহর বয়স কত, 59 বছর বয়স। হিসেব করে দেখছিলাম যে যোগী আদিত্যনাথের বয়স কত, 51 বছর বয়স। উত্তরপ্রদেশটা শক্ত হাতে সামলাচ্ছেন এবং উত্তরপ্রদেশ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের রাজনৈতিক বিশ্লেষকদের পর্যালোচনার মধ্যে রয়েছেন। তার ডেভেলপমেন্ট, তার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তার ক্রিমিনাল অ্যাক্টিভিটি কমানো, সার্বিকভাবে রাজ্য প্রশাসন চালানো, সব কিছুর মধ্যে ইতিমধ্যে একটা দাগ কেটেছেন। ফলত আলটিমেটলি যে দুটো নাম নিয়ে আলোচনা হয়, যোগী আদিত্যনাথ না অমিত শাহ। কারণ প্রশ্নটা হচ্ছে অমিত শাহ এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যাবিনেটের মধ্যে কোন জায়গায় রয়েছেন? অমিত শাহ ক্যাবিনেটের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন, অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষটা চালান, কিন্তু সেকেন্ড পার্সন, কিন্তু মোস্ট পাওয়ারফুল পার্সন, আয়রন ম্যান যাকে বলা হয়, সেই মানুষটার নাম কিন্তু অমিত শাহ। অমিত শাহ চোখ দিয়ে কিন্তু নরেন্দ্র মোদী অনেকটা দেখেন, নিজেও দেখেন, কিন্তু অনেকটা তাঁর চোখ দিয়েও দেখেন। আমার নিজস্ব একটা বিশ্লেষণ আছে, কিন্তু আমি কেন আজকে বিশ্লেষণে এলাম জানেন তো? আমি বিশ্লেষণে এলাম তার কারণ তিনি বুনিয়াদপুরে একটি সভা থেকে একটা সাংঘাতিক বক্তৃতা রেখে গেছেন, যে বক্তৃতা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সে বক্তৃতার একটা ছোট্ট অংশ আপনাদের কাছে শোনাবো, যেখানে বলছেন এই ভূপতিনগর কাণ্ড নিয়ে যা ঘটছে তাতে বলছেন সব উল্টে সোজা করে দেবো, অর্থাৎ একটা মানুষকে উল্টে দিয়ে তারপর সোজা করে দেবো। কীভাবে করতে হয় আমরা জানি। মেসেজ দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পশ্চিমবঙ্গের প্রথম তার লোকসভা নির্বাচনী প্রচারে। আমরা সেটাতে আসবো, কিন্তু তার আগে দুটো খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমার খালি বলতে ইচ্ছে হচ্ছে বাংলা বার্তার দর্শকদের জন্য। সন্দেশখালীর মহিলারা গেছেন উত্তরবঙ্গের প্রচারে। সন্দেশখালীর মা বোনেরা যারা অত্যাচারিত হয়েছেন, সেই মানুষরা জলপাইগুড়ি, শিলিগুড়ি বিভিন্ন অঞ্চলে তাঁদের দিয়ে প্রচার করানোর একটা পরিকল্পনা নিয়েছেন, এবং সেটি করেছেন শুভেন্দু অধিকারী বলার অপেক্ষা রাখে না। সেই মানুষগুলো চলে গেছেন এবং সেখানে গিয়ে প্রচারে অংশগ্রহণ করছেন। তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া সেই সংবাদটা কেন জানি না কিছুতেই ধরতে পারলো না। আমরা ধরলাম কেন, শুভেন্দুবাবু সেটা বলেছেন, আমি সেটা আপনাদের শোনাবো। এবং তার সঙ্গে আরও একটা খুব ইন্টারেস্টিং জিনিস শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছেন, যে আমরা ক্ষমতায় এলে 2026-এ আমরা ক্ষমতায় এলে এ রাজ্যে যেসব পুলিশ অফিসার ফলস এবং ফেক কেস দিয়ে আমাদের কর্মীদের জেলে পুরে দিনের পর দিন তাদের জীবনের অনেকটা সময় নষ্ট করে দিচ্ছেন, আইনি লড়াই লড়িয়ে তাদের বার করে নিয়ে আসতে আছে, এইসব পুলিশ অফিসারদের কিন্তু আমরা ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে আসবো আগামী দিনে। কী বলেছেন শুভেন্দু অধিকারী? উত্তরবঙ্গে যেখানে গেছেন, জলপাইগুড়িতে পরপর দুটো সভা করবেন, তারপর আলিপুরদুয়ার, কুচবিহার, আলিপুরদুয়ার করে আবার জলপাইগুড়িতে আসবেন। টানা 3 দিনে একদম ঠাসা কর্মসূচি করছেন এবং প্রচুর ভিড় হচ্ছে সেখানকার মানুষের। আমি দেখছিলাম যে জলপাইগুড়িতে মালে যেখানে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সভা করে এসেছেন তার 3 গুণ সমাবেশ করেছেন, অর্থাৎ মালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে যত মানুষ এসেছিল তার 3 গুণ মানুষ কিন্তু মালে শুভেন্দু অধিকারীর সভায় তার বক্তৃতা শুনল। আমি টুকরো একটা ভিডিও আগে আপনাদের শুনিয়ে নেবো, যেখানে শুভেন্দু পরিষ্কার বলছেন আমি অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, সেই সব পুলিশ অফিসাররা সতর্ক থাকুন দিনের পর দিন যারা এই পশ্চিমবঙ্গের মাটিতে অসভ্যতা করছেন। এই মেসেজটা কিন্তু এক শ্রেণীর পুলিশ অফিসারের কাছে যাওয়াটা ভীষণ দরকার ছিল। কি বলেছেন শুভেন্দু শুনে নিন। আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলাতে দিনের পর দিন জেল খাটানো হয়েছে, দিনের পর দিন এখনো খাটানো হচ্ছে। কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি, সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম, যিনি 3 বছর NDPS এর কেসে জেলে ছিলেন। তার বৃদ্ধা মা আমার কাছে কাঁদছে। এই অভিশাপগুলো, এই চোখের জলগুলো মমতা ব্যানার্জির উপর বর্ষণ হবে, ধ্বংস হবে তৃণমূল। মুখ্যমন্ত্রী তাই যত মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক,
যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেদিন থেকে আমরা তারপরের মাস থেকে সংগ্রামী ভাতা চালু করব। এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা, আইওরা এই মিথ্যা মামলাগুলোকে করেছেন, আমরা এর জন্য স্পেশাল সিট তৈরি করে পুলিশের ভূমিকারও পুনর্তদন্ত করব। 84 সালের শিখ দাঙ্গা যদি 30 বছর পরে সেই মামলাতে বিচার পেয়ে থাকে, সজ্জন কুমাররা জেলে গিয়ে থাকে, 96 সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি 15 বছর পরে হয়ে থাকে, 18 সাল থেকে, বিশেষ করে 18 সাল থেকে অদ্যাবধি রাষ্ট্রবাদী বিজেপি কর্মীদের উপরে যে হামলা এবং মামলা, যে হয়রানি এখানকার পুলিশ প্রশাসন করছেন, তাদেরও কিন্তু পুনর্বার তদন্ত রায় তো আসতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার এলে শুধু সংগ্রামী ভাতা নয়, পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা। পশ্চিমবঙ্গের মাটিতেও কিন্তু এই আয়রন ম্যানের একটা দরকার আছে। গোলা ভাষা কথা বলে দরকার নেই। মূল যেটা দরকার, মেসেজটা ক্রিস্টাল ক্লিয়ার করা দরকার। যেসব পুলিশ অফিসার, ধরুন ভূপতিনগরের পুলিশ অফিসার এনআইএর বিরুদ্ধে কেস দিচ্ছে, সন্দেশখালীর পুলিশ অফিসার ইডির বিরুদ্ধে কেস দিচ্ছে, এইসব পুলিশ অফিসারদের কিন্তু এবার নামগুলোকে সুন্দর করে ডায়েরিতে লিখে রাখা দরকার। পরিস্থিতি পরিবর্তন হলেই এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি, দরকার, প্রয়োজন, এবং সেটাই শুভেন্দুবাবু উল্লেখ করলেন। কথা বলে আমি আজকে সরাসরি চলে যাব যে গতকাল অমিত শাহ দিল্লিতে না, বুনিয়াদপুরে ডক্টর সুকান্ত মজুমদারের প্রচারে এসে যে জ্বালাময়ী একটা বক্তব্য রেখে গেছেন, বক্তব্যটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। দেখুন, ভারতবর্ষের মাটিতে আয়রন ম্যানটা ভীষণ দরকার। ওই মিলিজুলি সরকার হলে গোলা কথা বলে লাভ নেই। ভারতবর্ষের মানুষ দীর্ঘদিন ধরে একটা অনিশ্চয়তার বাতাবরণে কাজ করেছে। যে দেখুন, কাশ্মীর তো ভারতবর্ষের বাইরেই প্র্যাকটিক্যালি চলে গিয়েছিল, সেই কাশ্মীরকে ঢিট করে দিয়েছে। এখন অনেকের সেটা পছন্দ হচ্ছে না, কেন কাশ্মীরে গণতন্ত্র নেই। 7 দশক ধরে কাশ্মীরকে গণতন্ত্র দিয়ে ভারতবর্ষের মানুষের আলটিমেট লাভটা কী হয়েছে? কাশ্মীরটা একটা বিচ্ছিন্নতাবাদী শক্তির প্রতীক হয়ে গিয়েছিল। সেখানে কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস তুলে দিয়ে 370 ধারা বিলুপ্ত করে দিয়ে অনেকটা টাইট দিয়ে দিয়েছেন, এবং এই টাইট দেওয়ার পেছনে এই এন্টায়ার অপারেশনটা চালিয়েছেন কিন্তু অমিত শাহ। আমি বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী প্রশাসনটা চালান। প্রতি 7 দিন অন্তর এন্টায়ার ক্যাবিনেটের যত মন্ত্রী আছেন প্রত্যেকের হোম টাস্ক উনি নিজে হাতে পরীক্ষা করেন। এটা আমি শুনেছি, একদম টপ লেভেল মিনিস্ট্রি নয়, টপ লেভেল যারা আমলা আছেন তাদের মুখ থেকে শুনেছি। 15 দিন অন্তর, 7 দিন অন্তর নয়, মাফ করুন, 15 দিন অন্তর প্রত্যেক মিনিস্টারের কী এই 15 দিনের মধ্যে আপনি পারফর্ম করেছেন, কী কাজ বাকি ছিল, কী করেছেন, নিজে প্রত্যেকটা ফাইলকে চোখ বলেন এবং মিনিস্টারদের ডেকে পাঠিয়ে 1:1 তাদের ইন্টারোগেট করেন, কেন এই কাজটা হয়নি। অনেক মন্ত্রিত্ব হারিয়েছেন কিন্তু তার পারফরমেন্স খারাপ ছিল বলে। এটা কিন্তু খুব সাইলেন্টলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। হি ইজ এ গুড লিসনার এবং ওয়ার্ক মাস্টার, মানে উনি কাজটা বুঝে নেন, হোম টাস্কটা আপনি করেছেন কিনা এটা বুঝে নেন। এটা আমি খুব সিনিয়র আমলাদের মুখ থেকে কাহিনিটা শুনেছি, আমি সাংবাদিকদের মুখেও শুনেছি। কম কথা বলেন, চোখে চোখ রাখেন, বুঝতে পারেন যে কে ফাঁকি মারছেন। অনেক মন্ত্রী যে মন্ত্রিত্ব হারিয়েছেন না, গত ধরুন 10টা বছরের মধ্যে মাঝপথে মন্ত্রিত্ব হারিয়েছেন, তার কারণটা হচ্ছে যে হোম টাস্কটা তারা ঠিকঠাক মতো করেননি, অনেক কাজে ফাঁকি ছিল, গাফিলতি ছিল, তার জন্য কাজটা তারা হারিয়েছেন। কিন্তু অমিত শাহ একটা ডিফারেন্ট রোল প্লে করেন। অমিত শাহ রাষ্ট্রের যেগুলো টাফ জায়গা, শক্ত জায়গা, যেখানে চোখে চোখ রেখে কাজ করার জায়গা, যেখানে অ্যাডমিনিস্ট্রেশনটাকে চালানোর জায়গা, যেখানে ল অ্যান্ড অর্ডারের জায়গা, যেখানে মিলিটারির সাহায্যটা রাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে দরকার, সেই পার্টটাকে কিন্তু অমিত শাহ তীক্ষ্ণভাবে দেখেন। দেখুন, আপনারা জানেন ডক্টর মনমোহন সিংয়ের সরকারে প্রণব মুখোপাধ্যায় একটা সেকেন্ড ইন কমান্ডের রোল প্লে করতেন, কিন্তু বলা হতো যে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রটা চালাচ্ছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে বাড়াবাড়ি হবে না যদি অমিত শাহ রাষ্ট্রটা চালাচ্ছেন এটা বলা হয়। সেই অমিত শাহ কি ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী? আমার নিজের ধারণা 59 বছর বয়স, যখন মোদিজি যখন রিটায়ার করবেন, 61 বছর বয়স হয়ে যাবে অমিত শাহ, পরবর্তী প্রধানমন্ত্রীর নাম হবে কিন্তু অমিত শাহ। যোগী আদিত্যনাথ তারপরে লড়াইয়ে হয়তো থাকবেনই, আরও থাকার কথা, কিন্তু অমিত শাহ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে কিন্তু অনেক দুঃখ আছে, অনেকের কপালে অনেক দুঃখ আছে। কারণ এই টাফম্যান আয়রন ম্যান মোদিজি ধারার একটা প্যারালাল স্রোত তিনি কিন্তু বহন করেন। এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের ক্ষেত্রে আমার নিজস্ব ধারণা যে তৃণমূল কংগ্রেসের জন্য যে মাঝে মাঝে সর্বোচ্চ কেন্দ্রীয় নেতৃত্ব একটু লিবারেল হন, দ্যাট ইজ বিকজ অফ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে একটা লিবারেল অ্যাপ্রোচ আছে, একটা মডেস্টি আছে। ঠিক আছে, ক্ষমা করে দাও, ক্ষমা ঘেন্না করে দাও। অনেকে রসিকতা বলেন যে নরেন্দ্র মোদীর মধ্যে একটা মার সুলভ মন আছে, দয়া মায়ার ভরা শরীর, কিন্তু আবার পাশাপাশি যখন স্ট্রং কিছু ডিসিশন নিতে হয় তখন সেই ডিসিশনটা নেন। কিন্তু অমিত শাহ সেখানে একটা অপারেশনের ভীষণভাবে প্রভাব ফেলেন। ধরুন সাম্প্রতিককালে আমি বলছি, এটা দলীয় লড়াইয়ের আভ্যন্তরীণ স্ট্রাকচার বলছি, মহারাষ্ট্রে যে পট পরিবর্তন হয়েছে কাটসি অমিত শাহ।
বিহারে যে নীতিশ কুমার আবার বিজেপিতে ফিরেছেন কার্টসি অমিত শাহ, তো অস্বীকার করে লাভ নেই। এবং কেজরিওয়াল যে জেলে আলটিমেটলি গেলেন, এই এন্টায়ার অপারেশনটার পেছনে মস্তিষ্ক কিন্তু অমিত শাহ। এগুলো আমার অবজারভেশন, ঠিক কি ভুল সেটা তো আসল তথ্য বলবে। এমনকি ঝাড়খণ্ডের শিবু সোরেন যে জেলের মধ্যে, শিবু সোরেন না, হেমন্ত সোরেন যে জেলের মধ্যে রয়েছেন কার্টসি অমিত শাহ। এখন আপনারা বলবেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জেলের বাইরে আছেন কার্টসি অমিত শাহ? আমি বলবো এখানে একটা দ্বন্দ্ব কাজ করছে দলের মধ্যে, এবং সেই দ্বন্দ্বের জন্যই হয়তো অমিত শাহ এখনও পর্যন্ত তার ব্যাপারে চূড়ান্ত হস্তক্ষেপটা করেনি। কিন্তু হস্তক্ষেপ করার মতো একটা মেসেজ কিন্তু দিয়ে গেলেন গতকাল বুনিয়াদপুরের সভায়। আমি এই পর্বে আপনাদের ওই বক্তৃতার ওই অংশটুকু একবার শোনাবো। अभी मैं आज आपको बताने आया हूं, एक बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में, 3 लोग मारे गए। मुझे बताओ भाई, बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? जरा जोर से बताओ, डालना चाहिए या नहीं डालना चाहिए? इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। অমিত শাহ কিন্তু আজকে নয়, নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন থেকে কিন্তু অমিত শাহ তার সারথি। এবং নরেন্দ্র মোদী জানেন যে অমিত শাহ ডেলিভার করার জায়গাটা ঠিক কোন জায়গাটা। যখন কোনো স্ট্রং ডিসিশান নিতে হয় অবশ্যই নরেন্দ্র মোদী সেই ডিসিশনটা নেন, কিন্তু অমিত শাহ তার ফ্রেমওয়ার্কটা তৈরি করে দেন, আলটিমেট ফ্রেমওয়ার্কটা তৈরি করে দেন যে কেজরিওয়ালকে অ্যারেস্ট করলে আমাদের লাভ না ক্ষতি, এই অ্যানালিসিসটা কিন্তু অমিত শাহ করে দেন। এবং কীভাবে অপারেশন হবে, কীভাবে হবে, কতটা ইডি মুভ করবে, কতটা সিবিআই মুভ করবে, এন্টায়ার অপারেটিভ পার্টে কিন্তু অমিত শাহ প্রচণ্ডভাবে প্রোঅ্যাক্টিভ থাকেন, শেষটা দেখে ছাড়েন। আর যা বলেন ডিটারমিনেশন নিয়ে বলেন। নরেন্দ্র মোদী খুব কম কথা বলেন, অমিত শাহ কিন্তু কথা বলেন। অমিত শাহ দেখবেন প্রেস কনফারেন্সগুলোতে মারাত্মক মানে প্রোঅ্যাক্টিভ হয়ে যান। যখন সাম্প্রতিককালে আমি একটা প্রেস কনফারেন্স শুনছিলাম যেখানে দাঁড়িয়ে তাকে বলছেন ইলেকট্রাল বন্ড নিয়ে, বলছেন যে আপনার তো 12,000 কোটি টাকার মধ্যে 6,000 কোটি টাকা তো বিজেপি পেয়েছে। তখন কাউন্টার যে আর্গুমেন্টটা দিলেন অমিত শাহ, যে বলেন যে ঠিক আছে আমরা 6,000 কোটি টাকা পেয়েছি, বাকি 6,000 কোটি টাকা তো অপোজিশন পেয়েছে, বিরোধীরা পেয়েছে। যিনি প্রশ্নকর্তা তিনি একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেন, বুঝতে পারলেন। এবং বিভিন্ন সময় মানে যে কোনো প্রশ্নের খুব সাবলীল উত্তর, এক্সট্রা স্মার্টনেস। এবং লোকসভার মধ্যে আমি অমিত শাহের একাধিক বক্তব্য শুনেছি, এবং সেই বক্তব্যগুলোর মধ্যে ঝাঁজ থাকে, ধার থাকে, হিউমার থাকে। আমি কিছুদিন আগে একটা বক্তৃতা শুনছিলাম অমিত শাহ, যেখানে লোকসভায় সৌগত রায় সঙ্গে মানে অমিত শাহ বক্তৃতা করছেন, সৌগত রায় সমানে ডিস্টার্ব করে যাচ্ছেন। তখন বলছেন আরে বয়স হয়েছে, একটু তো ধৈর্য রাখুন, একটু শালীনতা রাখুন, ঠিক আছে আপনি বলুন আমি বসে যাচ্ছি। মানে একটা হিউমার স্লেশ এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ। এই অ্যাগ্রেশন, হিউমার স্লেশ, উইটি, ইন্টেলিজেন্ট, সাংঘাতিক ইন্টেলিজেন্ট মানুষ। যারা তার কাছে থেকেছেন তারা জানেন যে অমিত শাহ প্রচণ্ড স্মৃতিশক্তি বহন করেন। যে কোনো খবর আজ থেকে 10 বছর আগে ঘটে গেলেও সেটা তার স্মৃতিতে থাকে, এবং সেই স্মৃতিটাকে তিনি কাজে লাগান। ফলে এইরকম একজন মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, পাকিস্তানও চাইবে না, চীনও চাইবে না, কিন্তু সম্ভবত তিনিই ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এবং যদি তিনি প্রধানমন্ত্রী হন, ভারতের আখেরে লাভ ছাড়া ক্ষতি হবে না। যে দেখুন আমি আপনাকে বলি, একটা কথা নিয়ে প্রচুর পর্যালোচনা চলে যে নরেন্দ্র মোদীর সঙ্গে অমিত শাহর সম্পর্কটা কীরকম। আসলে দুজনই একে অপরের সঙ্গে অনেকটা স্পেস ছেড়ে রাখেন। নরেন্দ্র মোদী অমিত শাহর উপর ডিপেন্ড করেন, আবার অমিত শাহ ধরে নেন না যে আমি যা বলবো সেটা নরেন্দ্র মোদী সেই ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করবেন। এটা আমি কিন্তু খুব সিনিয়র আমলাদের, রিটায়ার্ড আমলাদের মুখে শুনেছি যে অনেকটা স্পেস ছেড়ে রাখেন, অমিত শাহকে পুরো বিচরণ করে খেলতে দেন। অমিত শাহ কখনো সেই সিদ্ধান্তটা নেন না যেটা নরেন্দ্র মোদীকে সুপারসিড করা যায়। মোদীর সরকার এটাকে এস্টাবলিশ করার জন্য অমিত শাহ কিন্তু প্রাণপাত পরিশ্রম করে যান, যার জন্য দেখুন গত 10টা বছর, এই 10টা বছরের মধ্যে এই সরকারটা, দিল্লিতে যে সরকার লোকসভা নির্বাচন আগে পর্যন্ত যে সরকারটা আছে, আবার নতুন সরকার তারাই হয়তো আসবেন, কিন্তু সেই সরকারের বিরুদ্ধে কোনো রকম করাপশনের চার্জ মুভ করতে যে দেননি, এর জন্য কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদী দুজনেই ইকুয়ালি প্রাণপাত পরিশ্রম করেছেন। প্রত্যেক মিনিস্টারকে বলে দিতেন যদি ইফ দেয়ার ইজ এ সিঙ্গল করাপশন চার্জ এগেনস্ট ইউল লুজ ইউর জব। এই কথাটা কিন্তু বারবার তাদের ইন্টারনাল মিটিংয়ে বলতেন।
কতটা সত্যি কতটা মিথ্যা জানি না, কিন্তু যা শুনেছি আমার মনে হলো আজকের দিনে দাঁড়িয়ে বলা দরকার। কারণ এই মানুষটা যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কপালটা কতটা খুলবে বা কতটা পুড়বে, আমার মনে হয় কপালটা অনেকটাই পুড়বে। তার কারণ আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, নরেন্দ্র মোদীর কাছে চট করে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চলে যান, পৌঁছে যান, রাজভবনে এসেছেন চলে গেলাম, মাঝে মাঝেই চলে যান, বিস্তর গালিগালাজ করেন, কিন্তু যাওয়ার পর আবার ফটো সেশনও করেন, আবার করার পর কথাবার্তা বলেন। সেই নরেন্দ্র মোদী আবার প্রকাশ্য সবাই দিদি বলে ব্যঙ্গও করেন, বিদ্রুপও করেন এবং শ্লেষ রাখেন, করাপশন নিয়ে প্রচুর কথা বলেন। কিন্তু এই মানুষটার মধ্যে যে মায়াদয়াটা আছে, সেই মায়াদয়াটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাশ করেন বলে আমার নিজের ধারণা। এই পশ্চিমবঙ্গের মাটিতে এই যে সমস্ত প্রকল্প যেগুলো দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির টাকাগুলো বন্ধ করার ব্যাপারে ডিসিশন কিন্তু আমি আবার বলছি, ডিসিশনটা কিন্তু নরেন্দ্র মোদীই নিয়েছেন। তার কারণ অ্যান্টি করাপশন যে জিহাদটা, সেই জিহাদটা আলটিমেটলি নরেন্দ্র মোদীরও আছে, কেন তার গুডউইলটা তো তার উপর ডিপেন্ডেন্ট। আর অমিত শাহ সেটাকে সাপোর্ট করেছেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে ধরুন বাংলাদেশ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের 50 কিলোমিটার রেঞ্জটাকে এক্সটেন্ড করা, দ্যাট ওয়াজ দ্য ডিসিশন টেকেন বাই অমিত শাহ। এবং মাঝে মাঝেই দেখবেন বিএসএফের ক্যাম্পগুলো এসে নিজে ঘুরে যান, প্রচণ্ড খাটতে পারেন, প্রচণ্ড পরিশ্রম করেন। 59 বছর বয়সে অমিত শাহ যে পরিশ্রম করেন, এই পরিশ্রমটা কিন্তু দেখার মতো। আমি কোনো এক্সট্রা অতিরিক্ত প্রশংসা করতে ভালোবাসি না, কিন্তু আমার বারবার মনে হয়েছে এই মানুষটা যদি আগামী দিনে অ্যাক্টিভ হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়াবাড়ি কিন্তু অনেকটা কমে যাবে। সেটার জন্যই ভাবনা, সেটার জন্যই চিন্তা, এবং চিন্তার জন্য বারবার রাজভবনে দৌড়চ্ছেন। রাজভবনে সিবি আনন্দ বোসকে ম্যানেজ করে যদি দিল্লির কাছে মেসেজ পাঠানো যায়, এনআইএ যদি সবাই তুলে নেয়, আমরা কী করব, সে সময় তাঁরও অ্যারেস্টেড হয়ে যাওয়ার ভাবনা আছে, ভয় আছে। এবং সেই জায়গাটাতে বিভিন্ন স্তরে কখনো প্রশান্ত কিশোর, কখনো সিবি আনন্দ বোসকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগানোর চেষ্টা করছেন, যে শেষ পর্যন্ত ভাইপো যাতে অ্যারেস্টেড না হয়। শেষ পর্যন্ত কী হবে আমরা জানি না, এত হাইপোথেটিক্যাল আলোচনা করেও লাভ নেই। কিন্তু আমার মনে হয়েছে যে অমিত শাহর যে বক্তৃতাটা গতকাল করে গেলেন, দিস ইজ এ ক্লিয়ার মেসেজ। আপনি একটু খেয়াল করে দেখেছেন যে বক্তৃতাটা হলো, যখন বুনিয়াদপুরে উনি বক্তৃতা করলেন, তার ঘণ্টা দুয়েক আগে কলকাতা হাইকোর্ট থেকে এনআইএ রায়টা পেয়েছে যে কাউকে অ্যারেস্ট করা যাবে না, উল্টে 72 ঘন্টা সময় দিয়ে ওই ভিডিও কনফারেন্সিং হবে, ভিডিওতে আপনি প্রশ্ন করতে পারবেন। এবং মানে এনআইএর ব্যাপারে পুলিশের এই প্রোঅ্যাক্টিভিটিটাকে ভীষণভাবে বিদ্রুপ করেছেন, ভৎসনা করেছেন প্র্যাকটিক্যালি জাস্টিস জয় সেনগুপ্ত। আপনি ভাবুন 2 ঘন্টা, ততক্ষণ বিমানে ছিলেন, বিমান থেকে বাগডোগরায় নেমেছেন, বাগডোগরা থেকে আবার হেলিকপ্টারে করে গেছেন বুনিয়াদপুর, তার মধ্যে কিন্তু সেই খবরটা কালেক্ট করে নিয়েছেন। মানে আমি বলছি কত মেটিকুলাস, কত সিরিয়াসলি যে কোনো বিষয়ের মধ্যে ঢোকেন। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার মনে আছে ভূপতিনগরে এনআইএ যখন এইসব আক্রান্ত হলো, ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এনআইএর এই ভূপতিনগরে থানায় ফোন এসেছিলো, ভাবতে পারেন কতটা সিরিয়াসলি ওয়ারিড। এবং আমার সবথেকে ভালো লেগেছে এটা, গতকাল বুনিয়াদপুরের সভা থেকে অমিত শাহ যখন বলছেন, বক্তৃতা দিচ্ছেন, সেখানে পুরো ব্যাপারটাকে উল্লেখ করলেন যে একজন মানে বোম ব্লাস্টের বিষয়টাকে অপরাধীদের বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, এবং আপনার লজ্জা হওয়া উচিত, শরম আসা উচিত, আপনার লজ্জা হওয়া উচিত। আর আদালত যা রায় দিয়ে দিয়েছে, এরপর ওই উল্টো করে সোজা করে দেবো। দিস ইজ দ্য মেসেজ, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ তৃণমূল কংগ্রেস আন্ডারস্ট্যান্ড। বেসিক্যালি ক্রিমিনালদের দল, চোরেদের দল এবং গুন্ডা ডাকাতির দল, ফলে স্বাভাবিকভাবে তাদের অমিত শাহর ভাষাটাই প্রয়োজন। নরেন্দ্র মোদী বড্ড বেশি লিবারেল, এটা আমার অনুভূতি, ভুল কি ঠিক আপনারা বলবেন, কিন্তু নরেন্দ্র মোদী মমতার প্রতি বড্ড বেশি লিবারেল। অমিত শাহ ইজ দ্য টাফেস্ট ম্যান, এবং উনি ক্ষমতায় থাকলে, ওর হাতে ক্ষমতা থাকলে, উনি এক্সিকিউট করলে শেষ পর্যন্ত এই পশ্চিমবঙ্গের এই ক্রিমিনালগুলোর বিদায় হবে। অবশ্য 2024 লোকসভা নির্বাচনের তার আগে আমার আপনার সবার দায়িত্ব এই ঝেঁটিয়ে বিদায় করা দরকার এই চোরগুলোকে। তারপর বাকিটা ভারতবর্ষের নতুন মন্ত্রিসভা, নতুন সরকার এসে সিদ্ধান্ত নেবে, এবং দেখা যাক সেখানে অমিত শাহ কতটা প্রোঅ্যাক্টিভ হন এই চোরগুলোকে শেষ পর্যন্ত চূড়ান্ত শাস্তির দিকে নিয়ে যেতে। এইটুকুই আপাতত বিশ্লেষণ থাকলো। বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, কিন্তু ভারতবর্ষের বর্তমান আয়রন ম্যানের নাম কিন্তু অমিত শাহ।